আমরা এক্স রশ্মি বর্ণালীর বিভিন্ন যে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী আর বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্পেকট্রাম বর্ণালী সম্পর্কে পড়বো, আর বৈশিষ্ট্যমূলক বা রেখা বর্ণালী বা ক্যারেক্টারিস্টিক্স বা লাইন স্পেকট্রাম সম্পর্কে পড়বো। তো কেন এগুলো হয়? তো কয়েক কিলো ইলেকট্রন ভোল্ট এনার্জি, কয়েক কিলো ইলেকট্রন ভোল্ট এনার্জি যদি আমরা বা তার থেকেও বেশি শক্তি দিয়ে যদি ইলেকট্রন স্রোত কোনো লক্ষ্যবস্তু হিসেবে আমরা নিতে পারি, তামা নিতে পারি, হয়তো আমরা কপারকে সিলেক্ট করলাম বা মলিবেডেনামের বস্তু সিলেক্ট করলাম। এর যে বস্তুগুলো আছে এর উপর যদি আমরা এই পরমাণু নিউক্লিয়াসের উপর যদি আমরা ইলেকট্রনকে, তাও কেমন ইলেকট্রন থাকবে, কিলো ইলেকট্রন ভোল্টের ইলেকট্রন যদি আঘাত করা হয়, তখন দেখা গেছে যে একে থেকে নাকি কিছু রশ্মি নির্গত হয়, ফোটন কণা নিঃসৃত বা এক্স রশ্মি নির্গত হয়। বলছে এক্স রশ্মির দেখা গেছে কন্টিনিউয়াসভাবে বেরোচ্ছে, বা একটা রশ্মি দেখা যাচ্ছে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন যেটা বেরোচ্ছে, আর একটা এক্স রশ্মি বেরোচ্ছে বৈশিষ্ট্যমূলক। তো এইটা কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে সেগুলোর ব্যাখ্যা এখন আমরা দেখব। তো এই দুই প্রকার রশ্মি জানতে পেরেছি, তো আমরা দেখি কিভাবে হয় বা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী কখন হবে আর বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী কখন হবে। তো আমরা প্রথমে পড়ব নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী। তো লক্ষ্যবস্তু হিসেবে আমরা মলিবেডেনাম নিলাম। এইবার চিত্রে আমরা এখানে আমরা বইয়ে, এটা বই আছে, বই থেকে চিত্র নেওয়া হয়েছে। তো পরমাণু নিউক্লিয়াস তো আমরা একটা দেখেছি, এখানে অসংখ্য অসংখ্য পরমাণু থেকে আমরা জানি। তো তার মধ্যে একটার গঠন আমরা একটার কথা কল্পনা করে আলোচনা করছি। এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের মধ্যে একটা কি করা হলো, কে নট, এখানে লেখা আছে কে নট, কে নট গতিসম্পন্ন। আমরা কি করলাম, কে নট গতিসম্পন্ন দেখতে পাচ্ছি আমরা এখানে, কে নট গতিসম্পন্ন একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে বা এখানে মলিবেডেনাম ধরেছি লক্ষ্যবস্তুর উপর আপতিত করা হলো। যখনই ইলেকট্রনটা লক্ষ্যবস্তুর কাছে এলো, তখনই এই ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জ আছে তার দ্বারা কী হলো, সংঘর্ষ হলো বা আকর্ষিত হলো। এই আকর্ষণের ফলে যে গতিবেগে ইলেকট্রনটা আসছিল তার তুলনায় গতিবেগটা হ্রাস পেয়ে গেল। এই কিছু গতিশক্তি যে হ্রাস পেল সেটা ধরে নিলাম আমরা ডেল্টাকে, এখানে লেখা আছে ডেল্টাকে পরিমাণ গতিশক্তি হ্রাস পেল। তাহলে এলো কী নিয়ে, কে নট নিয়ে, হ্রাস পেলো কত, ডেল্টাকে নিয়ে। এই যে যতটুকু গতিশক্তি নিয়ে আসার পর এখানে এই নিউক্লিয়াসে যেই প্রবেশ করলো, নিউক্লিয়াসের আকর্ষণের দরুন তার যে গতিশক্তি হ্রাস করলো বা হ্রাস পেলো, তারই কিছু শক্তি এনার্জি রূপে এই কে নট থেকে যে এনার্জি নিয়ে আসছিল, যে পরিমাণ শক্তি হ্রাস ঘটলো তারই কিছু এনার্জি এইচ নিউ আকারে বেরিয়ে যাবে। এই যে আমাদের রশ্মি বেরোলো এইভাবে। তো আমি একটা পরমাণুর কথা বললাম, মানে একটা আলোচনা করলাম, এরকম তো অসংখ্য অসংখ্য পরমাণু আছে, ঠিক অসংখ্য করে এরকম করে এইচ নিউ শক্তি পরিমাণে বেরিয়ে যাবে। এই যে নির্বিচ্ছিন্নভাবে বেরোচ্ছে তাই একে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী বলা হয়। বুঝা গেল ব্যাপারটা? তা সিম্পল ব্যাপার, মানে কে নট শক্তি নিয়ে আসছিল, এবার নিউক্লিয়াসের পাশ দিয়ে যেই যাবে গতিসম্পন্ন ইলেকট্রনটা, তখন কি নিউক্লিয়াসের আকর্ষণের দরুন তার একটা বেগের পরিবর্তন ঘটে, সোজা যেতে দিয়েছিল কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণের জন্য তার গতিপথটা একটু বাঁকা হয়ে যায়। সোজা যেহেতু নিউক্লিয়াস ইলেকট্রনটা, কে নটের ইলেকট্রনটা, কিন্তু নিউক্লিয়াস আকারের জন্য বাঁকা হয়ে যায়, আর শক্তির কিছু হ্রাস ঘটে, সেই শক্তিটাই এইচ নিউ আকারে বেরিয়ে যায়। এর ফলে যে বর্ণালী সৃষ্টি হয় তাকে বলবো নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী। এইবার নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালীর ফলে তাহলে তার শক্তির প্রথম যে ইলেকট্রনটা এলো প্রথম পরমাণুতে ধাক্কার কারণে নিউক্লিয়াসের পরে তার শক্তির কত পরিমাণ হ্রাস ঘটলো, কে নট নিয়ে আসছিল, এর পরিমাণ ডেল্টা নিউ বা ডেল্টা কে পরিমাণ কি শক্তি হ্রাস ঘটলো। তাহলে এই যে শক্তি এখন কত হলো, তার ইলেকট্রনটার এই শক্তিটা হলো, এই শক্তি নিয়ে আরও আবার একটা নিউক্লিয়াস থাকবে, আবার নিউক্লিয়াস থাকবে এখানে, বাইরে ইলেকট্রন থাকবে, আবার ওখানে ধাক্কা লাগবে, আবার এই শক্তির আবার কিছু অংশ লস হবে। তাই প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটাতে আমরা ধাপে ধাপে কিন্তু একই শক্তি নিয়ে কিন্তু সবসময় নির্গত হবে না, শক্তির হ্রাস ঘটলো, সেই শক্তির হ্রাস আবার সেখানে গিয়ে আবার কিছু হ্রাস ঘটবে, এইভাবে নির্বিচ্ছিন্ন আকারে বর্ণালী পেতে থাকবো। তাই আমরা কি দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়াটা চলতে থাকবে, সংঘর্ষগুলির ফলে বিভিন্ন শক্তি সম্পন্ন কিন্তু ফোটন বেরোবে, সেগুলিকে এক্স রশ্মি বর্ণালী কিছু অংশ গঠন করে। কিন্তু বাস্তবে একটি ইলেকট্রন নয়, অসংখ্য ইলেকট্রন কিন্তু আছে। আমরা একটি ইলেকট্রন বলে আঘাত করছি বলছি কথাটা, কিন্তু একটি ইলেকট্রন নয়, অসংখ্য ইলেকট্রনের আমাদের ফোটনগুলো, অসংখ্য ইলেকট্রন এসে যেসব ফোটন উৎপন্ন করে সেগুলি এক্স রশ্মি কিছু গঠন করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসছে শক্তিটা, সেখান থেকে একটা সূত্র পাবো যাকে আমরা বলছি মিনিমাম ওয়েভলেন্থের এনার্জি এলে সেখান থেকে ইলেকট্রন বা সেখান থেকে কিছু এক্স রশ্মি এইচ নিউ পরিমাণ শক্তি বেরোবে, সেই মিনিমাম ওয়েভলেন্থকে বলা হবে কাট অফ ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানটা, তার সূত্রটা মনে করো কে নট এনার্জি নিয়ে এসছে, কে নট সমান এইচ নিউ।
নিউ মানে সি বাই ল্যামডা, আমরা জানি এই নিউ সি এর জায়গায় লিখবো নিউ মানে সি, তাহলে একটু এইচ, নিউ মানে কি সি বাই ল্যামডা, এই ল্যামডা মিনিমাম মানে মিনিমাম যে এনার্জি এটা ল্যামডা মিনিমাম, এই ল্যামডা মিনিমাম এনার্জিটাকে বলা হচ্ছে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য। এটাতে একটা অঙ্ক আছে, তো অঙ্ক আমরা বইয়ে দেখলে বুঝতে পারবো, যখন কোনো গতিবেগ শক্তি নিয়ে ইলেকট্রন আসবে মলিবেডাম লক্ষ্মী বস্তুর উপর পড়বে, কত কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য হবে, তখন সেই সূত্রতে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। এই ছিল নিরবিচ্ছিন্ন এক্সরশ্মি বর্ণালী। এর পরেরটা আসবো, এরপরে আমরা চলে যাব বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালী। এই বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালী কী হয়, খুব উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন এক্সরশ্মি নলে, যখন কুলিজ নলে এক্সরশ্মি উৎপন্ন করা হয়, সেখানে উচ্চ শক্তির ক্যাথোড রশ্মি দিয়ে যখন লক্ষ্যবস্তু মলিবেডিনাম তামা আঘাত করা হবে, তখন সেখান থেকে সেই উচ্চ শক্তির ফলে সেই পরমাণু নিউক্লিয়াসের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, যদি কোনো কারণে একটা ইলেকট্রনকে ধাক্কা লেগে সেই ইলেকট্রনটা জাম্প করে বেরিয়ে যায়, তাহলে কী হবে, সেখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হবে, ইলেকট্রনের শূন্যতা। তখন সেই শূন্যস্থান পূরণ করার জন্য উপর বা পরের কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো জাম্প করে পরের কক্ষপথে আসবে। এইভাবে আবার পরের কক্ষপথে শূন্যতার সৃষ্টি হবে, আবার উপরে কোনো কক্ষপথ থেকে আবার সেখানে আসবে। এইভাবে যে রশ্মি বর্ণালী সৃষ্টি হবে তাকে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালী বলা হবে। তো আমরা যে ছবিটাতে দেখি এখানে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নিচের কক্ষপথটা কি, নিচের কক্ষপথটা আমরা কে কক্ষপথ, যেখানে n=1, সেখান থেকে যদি l=2 কক্ষপথ থেকে ইলেকট্রনটা আসে, তাহলে কে আলফা পরিমাণ কে আলফা বলা হয়েছে তাকে। আবার যদি এল কক্ষপথের, যেটা আমরা উপর কক্ষপথ এম কক্ষপথ থেকে আসে, তাকে কে বিটা বলা হয়েছে। এইভাবে এনার্জি মানে ইলেকট্রনের যে ঘাটতিটা ঘটবে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য অন্য কক্ষপথ থেকে সেখানে আসবে। তো এইটা যে এটা কিন্তু থিওরিটা একটা প্রশ্ন, অন্য প্রশ্ন আসতে পারে, এখানে লেখা আছে খুব সুন্দরভাবে যে এক্সরশ্মি নলে কুলিজ নলে উচ্চ শক্তির ক্যাথোড রশ্মিতে আগে যদি আঘাত করা হয়, এই ক্যাথোড রশ্মি ইলেকট্রনগুলি শক্তি খুবই বেশি হয়, ফলে এইগুলির প্রভাবে শুধুমাত্র পরমাণুর বাইরে দিকে ইলেকট্রনগুলি সীমাবদ্ধ থাকে না, পরমাণুর নিউক্লিয়াসের সন্নিহিত কে কক্ষপথ এল কক্ষপথ এগুলি প্রভাবিত হয়। মানে বলতে চেয়েছে, যখন কোনো আঘাত করবে রশ্মি, বাইরে কক্ষে ইলেকট্রনগুলোই শুধু প্রভাবিত হবে না, ভিতরে কে এল, ওই কে এল স্তরের যে ইলেকট্রনগুলো থাকবে কক্ষপথে, সেগুলোও কিন্তু প্রভাবিত হতে পারে। এর ফলে সেখানে কি শূন্যস্থান সৃষ্টি হবে বা হোল বা গর্তের সৃষ্টি হবে। নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকা সেই গর্তের পাশে থাকা ইলেকট্রনগুলো কি জাম্প করে সেখানে আসবে। এর ফলে আমাদের ইলেকট্রনগুলো উচ্চতর শক্তি থেকে নিম্নতর শক্তি লাফানোর সময় ফোটন কণারূপে শক্তি বর্জন করবে। এর ফলেই আমরা বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালী পাবো। তো এখান থেকে আমাদের থিওরিটা লিখতে হবে এইভাবে, এখানে খুব সহজ করে ভাষাটা আছে, এটাই লিখতে হবে। তো আমরা যদি এখান থেকে একটা প্রশ্ন পাবো, এই যে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি চূড়ার উৎপত্তি ঘটে কীভাবে, যেটা লেখা ছিল ওই লেখাটাই লিখতে হবে। এরকম প্রশ্ন আসলে আমরা কীভাবে লিখবো, সেটার অ্যান্সার হচ্ছে এটা, যেটা ভাষাটা একটু আগে বললাম, যে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালীর যে ভাষাটা রয়েছে, সেই ভাষাটাই এখানে লিখতে হবে, যে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি চূড়ার উৎপত্তি কীভাবে ঘটায়, ওই ভাষাটা একদম দেখো, এই ভাষাটা প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে পারে। এরপরে আমরা চলে যাব মোজলের সূত্র। বিজ্ঞানী মোজলে আমরা পড়েছিলাম যে পর্যায় সারণীতে ক্লাস 10-এ, যে পর্যায় সারণীটা প্রকাশ করা হয়েছিল প্রথমে পারমাণবিক ভর অনুযায়ী, কিন্তু সেখানে সাজাতে গিয়ে কিছু প্রবলেম দেখা গেছে। সেই প্রবলেমটা সলভ করার জন্য বিজ্ঞানী মোজলে বলেন পরবর্তীকালে তার পরীক্ষার মাধ্যমে, যে মৌলের ভৌত বা রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে ভর সংখ্যার উপর না, বা পারমাণবিক ভরের উপর না, পারমাণবিক ভরের উপর হবে না, হবে পারমাণবিক সংখ্যা অনুযায়ী। তিনি পরে আধুনিক পর্যায় সারণীর যে সূত্রটাকে সঠিকভাবে তিনি করেছিলেন, মোজলে সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন। মোজলের সূত্র দ্বারাই প্রমাণিত হয় বা তিনি দেখিয়েছিলেন যে পারমাণবিক ভর নয়, একমাত্র পারমাণবিক সংখ্যা থেকেই কোনো মৌলের প্রকৃত পরিচয় পাওয়া যায়। তিনি এখানে একটা সারণীর মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন যে কীভাবে পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তনের সঙ্গে তার কম্পাঙ্কের বা এনার্জি বা শক্তির পরিবর্তন হয়। তাও এখান থেকে আমাদের কী লাগবে, তিনি মোজলের যে রেখাচিত্র থেকে তিনি কী সিদ্ধান্তে এলেন সেটা লাগবে। সেই সিদ্ধান্তেতে আমরা দেখতে পাচ্ছি, এই সিদ্ধান্তটা আমরা এখান থেকে বলতে হবে।
এই যে এই পয়েন্ট আছে, এখানে বলতে হবে, এখানে লেখা আছে ভালো করে, যে তিনি বললেন যে মৌলের একটি প্রাথমিক রাশি আছে যার দ্বারাই এই ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে। সেটা রাশিটা হলো কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর নয়, ঠিক আছে, পারমাণবিক ভর নয়। তো এইটা আমাদের লাগে, পারমাণবিক ভর নয়, পারমাণবিক সংখ্যা থেকেই কোনো মৌলের প্রকৃত পরিচয় পাওয়া যায়। তার সূত্রটা লাগবে। তিনি সূত্রতে কি বলেছিলেন? তিনি সূত্রতে বলেছেন যে কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালী যে চূড়ান্ত কম্পাঙ্কের বর্গমূলটা, এই যে চূড়ান্ত কম্পাঙ্কের বর্গমূলটা পরমাণু সংখ্যার সঙ্গে সমানুপাতিক হবে। এই সূত্রটা মুখস্থ করতে হবে, পরীক্ষা লাগবে। এবার আমরা চলে যাই কিছু প্রশ্নে, যে এই যে মজলের সূত্র দিল, এই সূত্র থেকে কি কি সুবিধা হলো বা কি কি গুরুত্ব কী হলো, এটা লাগে কিন্তু। এই গুরুত্বগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর মজলের 1 নম্বর গুরুত্বটা দেওয়া আছে, মজলের কাজের জন্যই বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালীগুলিকে ব্যাখ্যা করা হয়েছে। যে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি ব্যাখ্যা করা হয়েছে কীভাবে, কোন মৌলের কেমন ধর্ম, মানে কোন মৌলের এই ইলেকট্রনের যে ঘাটতি, কোন কক্ষপথ থেকে আসছে, কোন কক্ষপথে ইলেকট্রন অন্য কক্ষপথে জাম্প করছে, এর দ্বারা কিন্তু বলতে পারি আমরা কোন মৌলটা এটা, সেই মৌলটাকে চিহ্নিত করতে পারি যে এটা হাইড্রোজেন মৌল, না এটা হিলিয়াম মৌল, না এটা কোন মৌল, সেটা চিহ্নিত করা যায় এই বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালীর দ্বারা। যা মজলির কাজের একটা খুব গুরুত্ব রয়েছে। মজলির যে কাজ করেছিলেন তার দ্বারা কিন্তু এই এক্সরশ্মি বর্ণালী, যে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালী, তাকে সর্বতভাবে মেনে নেওয়া হয়েছে পরিচয় হিসেবে। তারপরে এই যে বললাম যে পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলিকে সাজানো হয়েছিল, পরবর্তীকালে তিনি ভালো করে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে পারমাণবিক ভর নয়, পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো উচিত। আর তার দ্বারা সমস্ত কিছু মিলে গেছিলো পরবর্তীকালে, যে সমস্ত ঘটনাগুলো মেলানো যায়নি পারমাণবিক ভর অনুযায়ী, পরবর্তীকালে পারমাণবিক সংখ্যা অনুযায়ী তা সাজানো হয়েছে, সঠিক হয়েছে। 1913 খ্রিস্টাব্দে 3 নম্বর পয়েন্টে, 1913 খ্রিস্টাব্দে পর্যায় সারণীতে অনেক ফাঁকা ঘর ছিল, কিন্তু এই বর্ণালী আবিষ্কৃত হওয়ার পর সেগুলিকে সঠিকভাবে ভরাট করা সম্ভব হয়েছে। 4 নম্বর, ল্যান্টানাইট মৌলগুলির রাসায়নিক ধর্মগুলি প্রায় এক, কিন্তু এই কারণে সেগুলিকে সঠিকভাবে চিনে পর্যায় শ্রেণীতে বসানো সম্ভব হচ্ছিল না। প্রথমে কোথায় রাখা যাবে, সব মৌলগুলির, ল্যান্টানাইট মৌলগুলির রাসায়নিক ধর্ম একই মনে হচ্ছিল, কিন্তু মজলে কাজের পর তা সম্ভব হয়েছিল। এই বর্ণালীর সাহায্যে ইউরেনিয়াম থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, ইউরেনিয়ামের থেকেও বেশি যারা পারমাণবিক সংখ্যা, তাদের চেনা সম্ভব হয়েছে। তাই মজলের কাজের গুরুত্ব লাগবে পড়তে। পরবর্তীকালে যে নিচের ছকটা আছে, এই ছকটাও একটা শর্ট প্রশ্ন হবে। এই নিচের ছকটা কি প্রশ্ন হবে এটা আমরা দেখে নেব, প্রশ্নটা কেমন হবে। এই প্রশ্নটা এখানে আছে, এই যে, তো আমরা প্রশ্নটা দেখে নিই একটু। প্রথম প্রশ্ন যে দেখতে পাচ্ছি 34 নম্বর প্রশ্নটা, যে কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে মৌলগুলির সূত্র ব্যাখ্যা করো, ওইটা কিন্তু লাগবে, মুখস্থ করতে হবে। ওই যে অ্যান্সারটা লেখা আছে, এই অ্যান্সারটা কিন্তু ঠিক করতে হবে। যে কোয়ান্টাম তথ্য অনুযায়ী কোনো ইলেকট্রন N2 কক্ষ থেকে যদি N1 কক্ষপথে সংক্রামিত হয়, তাহলে উৎপন্ন বিকিরণের কম্পাঙ্ক হবে, এটা মুখস্থ করতে হবে। কম্পাঙ্কের এটা প্রশ্ন কেমন হবে, যে কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে মৌলগুলির সূত্র ব্যাখ্যা করো, তখন এটা কিন্তু বলতে হবে। পরের প্রশ্ন, এক্সরশ্মি যে কোনো দুটো ধর্ম বলতে বলেছে, এটা তো খুব বইয়ে আছে, অনেকগুলো জানা আছে, একটা বললে হলো। এক্সরশ্মির তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে? তীক্ষ্ণতা নির্ভর করে বিভব প্রভেদের উপর, বিভব প্রভেদ বেশি হলে তীক্ষ্ণতা বেড়ে যায়, এটা লাগবে। এক্সরশ্মি নল 50 কিলো ইলেকট্রন ভোল্ট বিভব প্রভেদে কাজ করলে সর্বোচ্চ কত কম্পাঙ্কের রশ্মি নির্গত হবে? এইচ নিউ ম্যাক্সিমাম সমান ইভি, এখান থেকে ভি ম্যাক্সিমাম, নিউ ম্যাক্সিমাম, মানে কম্পাঙ্ক বলছে, নিউ ম্যাক্সিমামটা বের করা হবে। আর যে প্রশ্নটা বললাম, কোনো মৌলের দৃশ্যমান আলো বর্ণালীর সাহায্যে মৌলটির পারমাণবিক সংখ্যা নির্ণয় করা সম্ভব। কোনো মৌলের দৃশ্যমান আলো বর্ণালীর সাহায্যে মৌলটির পারমাণবিক সংখ্যা নির্ণয় করা সম্ভব কি সেটা বলেছে, সম্ভব না। কারণ দৃশ্যমান আলোর বর্ণালীর সৃষ্টি হয় পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনের জন্য, মানে বাইরের কক্ষের ইলেকট্রনগুলো জাম্প করা বা বেরিয়ে যাওয়ার জন্যই আমাদের দৃশ্যমান আলোর বর্ণালীর সৃষ্টি হয়। কিন্তু পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসের পরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, মানে ভিতরের কক্ষের ইলেকট্রনগুলোর উপর, তারপর থেকে বাইরের কক্ষে ইলেকট্রন, তার মানে ভিতরের কক্ষে ইলেকট্রন, বাইরের কক্ষে ইলেকট্রন, বাইরের কক্ষে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে পর্দা মতো, ভিতরের কক্ষে ইলেকট্রনগুলি কী করে, নিউক্লিয়াসকে পর্দা মতো ঢেকে রাখে, আর বাইরের কক্ষে ইলেকট্রনগুলোর নিউক্লিয়াস সম্পর্কে তথ্য জানাতে পারে না। তার মানে বলতে চেয়েছে এটাই, যে মনে করো একটা নিউক্লিয়াস আছে, এখানে প্রোটন আর নিউট্রন থাকে, প্রথম কক্ষে কিছু দুটো ইলেকট্রন থাকবে, পরের কক্ষে আবার থাকবে। এই যে বাইরের কক্ষে ইলেকট্রনগুলো জাম করে আমাদের দৃশ্যমান বর্ণালীর সৃষ্টি হয়। এবার বলো তো, ভিতরের কক্ষেও তো ইলেকট্রন থাকে, এই বাইরের কক্ষে ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের সঠিক ব্যাখ্যা
সম্পর্কে বা নিউক্লিয়াস সম্পর্কে কিছু জ্ঞান দিতে পারে না বা নিউক্লিয়াস সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না। আর ভিতরের কক্ষে ইলেকট্রনগুলো কী করে, নিউক্লিয়াসকে পর্দার মতো ঘিরে রাখে। তাই দৃশ্যমান বর্ণালীতে তাই আমাদের কি কোনো মৌলের দৃশ্যমান আলো বর্ণালীর সাহায্যে মৌলটির পারমাণবিক সংখ্যা নির্ণয় করা সম্ভব না। পরবর্তীতে আমাদের এইটা লাগবে, এই অঙ্কটা খুব সহজ, মজলির সূত্রটা লাগবে। আর আমরা এই অঙ্কটা নিশ্চয়ই জানি যে পরমাণুর হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় তৃতীয় উদ্দীপিত অবস্থায় শক্তি নির্ণয় করতে বলছে। দ্বিতীয় উদ্দীপিত অবস্থায় শক্তি কী হয়, 13.6/2²। কেন দ্বিতীয়, n² হয়, সূত্রটা মনে রাখলেই হবে। সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে En -13.6/n²। অ্যাকচুয়ালি উপরে একটা আমাদের Z² আসবে, কিন্তু উপরে কিন্তু একটা Z² হবে, মানে 13.6 Z² জেড কি পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। যেহেতু হাইড্রোজেন পরমাণু বলছে তাই Z² মানে 1। তার মানে আমি বলতে চাইছি En -13.6 Z²/n²। আসল সূত্র এটা। হাইড্রোজেনের ক্ষেত্রে জেটের মান 1, তাই 1² মানে 1, কিন্তু n মানে কি বলছে দ্বিতীয়, দ্বিতীয় মানে 2² 4, আর তৃতীয় হলে 3² 9। এটা মনে রাখতে হবে। তারপরে এই অঙ্কটাও লাগবে। এই অঙ্কগুলো দেখে নিতে হবে, সবগুলোই লাগবে। এগুলো সবগুলোই দেখতে হবে, সবই মুখস্থ করতে হবে। থ্যাংক ইউ।